বাংলাদেশ এই নামটার পেছনে যে কত দীর্ঘ আর ঘটনাবহুল এক ইতিহাস লুকিয়ে আছে সেটা নিয়েই আমাদের আজকেরই আয়োজন। আমরা একদম প্রাচীন সময় থেকে শুরু করে একেবারে আজকের দিন পর্যন্ত পুরো জার্নিটা একবার দেখে আসব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা দেখব কিভাবে প্রাচীন সাম্রাজ্যগুলো থেকে শুরু করে ধীরে ধীরে একটা আধুনিক রাষ্ট্রের জন্ম হলো। আজকের আলোচনায় এই টপিকগুলোই থাকছে। আচ্ছা, এই যে বাংলাদেশ, এখানকার মাটিতে মানুষের আনাগোনা কিন্তু আজকের না, বহু হাজার বছর আগের। ধরুন চট্টগ্রাম, কুমিল্লা বা নরসিংদীর ওয়ারী-বটেশ্বরের কথা। সেখানে মাটির নিচ থেকে যা যা পাওয়া গেছে সেগুলো কিন্তু সে প্রাচীন সভ্যতারই জীবন্ত গল্প বলে, তাই না? তো প্রাচীন বাংলায় মৌর্য আর গুপ্তদের মতো বড় বড় সাম্রাজ্যের পর এলেন রাজা শশাঙ্ক। বেশ শক্তিশালী ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরেই পুরো বাংলা জুড়ে এমন এক ভয়াবহ অরাজকতা শুরু হলো। ভাবা যায়, ইতিহাসে এটাকে বলা হয় মাৎস্যন্যায়। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, দেশের অবস্থাও হয়েছিল ঠিক তেমন। এই যে একটা অন্ধকার সময়, এটা শেষ করে বাংলায় আবার স্থিতিশীলতা ফিরিয়ে আনেন গোপাল, আর তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় পাল রাজবংশ। জানেন, প্রাচীন বাংলার অর্থনীতি ছিল অসাধারণ। শুধু যে কৃষিতেই উন্নত ছিল তা না, এখানকার বাণিজ্য ছড়িয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত। আর মসলিনের কথা তো আমরা সবাই জানি, তাই না? এখানকার মিহি মসলিন কাপড়ের নামডাক ছিল একেবারে বিশ্বজুড়ে। শুধু তাই না, পোড়ামাটি আর পাথরের ভাস্কর্যগুলো দেখলেও বোঝা যায় শিল্পকলাতেও তারা কতটা এগিয়েছিল। আচ্ছা, প্রাচীন যুগ থেকে এবার আমরা একটু মধ্যযুগের দিকে যাই। সময়টা ১২০৪ সাল। বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করলেন, আর এর মধ্য দিয়ে বাংলায় শুরু হলো মুসলিম শাসন। বলা যায়, এই অঞ্চলের ইতিহাসে এটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট, একটা নতুন অধ্যায় শুরু। স্বাধীন সুলতানি আমলের কথা বলতে গেলে দুটো বংশের নাম কিন্তু আসবেই। একদিকে ছিল ইলিয়াস শাহী বংশ, যারা প্রথমবারের মতো পুরো বাংলাকে এক করে একটা রাজনৈতিক স্টেবিলিটি নিয়ে আসে। আর অন্যদিকে হোসেন শাহী বংশ। তাদের সময়টা ছিল বাংলার সাহিত্য আর সংস্কৃতির জন্য একটা স্বর্ণযুগ। শুধু তাই না, তাদের ধর্মীয় সহিষ্ণুতার নীতিটাও কিন্তু খুব প্রশংসিত ছিল। তো এরপর এলো মুঘল আমল। তখন বাংলার যিনি শাসক থাকতেন তাকে বলা হতো সুবেদার, অনেকটা আজকের গভর্নরের মতো। আর এমনই একজন সুবেদার ছিলেন ইসলাম খান চিশতি। তিনি 1610 সালে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, ঢাকাকে বানালেন বাংলার রাজধানী। আর এই একটা সিদ্ধান্তই কিন্তু ঢাকাকে পুরো উপমহাদেশের অন্যতম সেরা একটা শহরে পরিণত করে ফেলেছিল। কিন্তু এরপর দৃশ্যপটে এলো ইউরোপীয় বণিকরা, আর তাদের আসার সাথে সাথেই ক্ষমতার যে ব্যালেন্সটা ছিল সেটা একদম নাটকীয়ভাবে পাল্টে যেতে শুরু করল। আর এই পরিবর্তনের শেষ পরিণতি ছিল ঔপনিবেশিক শাসন। চলুন দেখি ঠিক কিভাবে ঘটল এই পালাবদলটা। ১৭৫৭ সাল, পলাশীর যুদ্ধ। এটা ছিল ইতিহাসের এমন এক মুহূর্ত যা সব কিছু বদলে দিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সাথে সাথে শুধু যে মুসলিম শাসনের অবসান হল তাই না, বাংলায় শুরু হয়ে গেল প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন। ভাবা যায়, একটা যুদ্ধ কিভাবে একটা পুরো জাতির ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। পলাশীর যুদ্ধ ঠিক তেমনই একটা ঘটনা। কিন্তু বাংলার মানুষ কি আর বিদেশি শাসন এত সহজে মেনে নেওয়ার পাত্র? একদমই না। ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ কিংবা নীল বিদ্রোহ, এরকম অসংখ্য প্রতিরোধ আন্দোলন বারবার ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছে। তো ব্রিটিশরা শেষ পর্যন্ত ১৯৪৭ সালে চলে গেল। ভারত ভাগ হল, জন্ম নিল পাকিস্তান রাষ্ট্র। কিন্তু এই নতুন রাষ্ট্রটা ছিল অদ্ভুত। ভৌগোলিকভাবে দুটা আলাদা অংশ, আর সাংস্কৃতিকভাবেও আকাশ-পাতাল তফাত। ফলে পূর্ব পাকিস্তানের বাঙালিদের জন্য এটার স্বাধীনতার বদলে হয়ে দাঁড়াল এক নতুন সংগ্রামের শুরু। ব্যাপারটা হল, পাকিস্তানের এই দুই অংশের মধ্যে বৈষম্য ছিল মারাত্মক। সব রাজনৈতিক আর অর্থনৈতিক ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। অথচ দেশের বেশিরভাগ মানুষই কিন্তু ছিল বাঙালি, পূর্ব পাকিস্তানের। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয়েও তারা ছিল শোষিত, বঞ্চিত। এই যে একটা পাহাড় সমান বৈষম্য, এটাই কিন্তু ধীরে ধীরে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে একদম উস্কে দিয়েছিল। আর তারপর এলো ১৯৭১, ২৫শে মার্চ, সেই কাল রাত।
পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে যে ভয়াবহ গণহত্যা শুরু করল তার জবাবে বাঙালিরা গড়ে তুলল প্রতিরোধ। এরপর দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ, আর সবশেষে ১৬ই ডিসেম্বর এলো সেই কাঙ্ক্ষিত বিজয়, জন্ম নিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু দেশ স্বাধীন হলেই তো আর সব সংগ্রাম শেষ হয়ে যায় না, তাই না? স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটাও ছিল বেশ টালমাটাল। একদিকে ছিল গণতন্ত্রের স্বপ্ন, আর অন্যদিকে বারবার ফিরে আসা স্বৈরাচারী শাসন। এই দুয়ের মধ্যে একটা সংঘাত যেন লেগেই ছিল। এই যে টাইমলাইনটা, এটা দেখলে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনের একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। ধরুন ১৯৭৫ সালের একদলীয় শাসন, তারপর আবার ১৯৮২-তে সামরিক অভ্যুত্থান, আবার ১৯৯০-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রে ফেরা। পুরোটাই যেন একটা রোলার কোস্টার। কিন্তু ২০১১ সালে যখন নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হলো, সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও একটা গভীর অবিশ্বাসের জন্ম দেয়। এবার চলুন একদম সাম্প্রতিক সময়ে চলে আসি, ২০২৪ সালের জুলাই মাসের ঘটনা প্রবাহ। সেটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কিছু না, বরং এটা ছিল বহু বছর ধরে মানুষের মনে জমে থাকা ক্ষোভ আর অসন্তোষের একটা বহিঃপ্রকাশ। এই ঘটনাটা দেশের শাসন ব্যবস্থা আর মানুষের অধিকারের প্রশ্নগুলোকে আবার নতুন করে সবার সামনে নিয়ে এসেছে। শুরুটা হয়েছিল কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একটা ছাত্র আন্দোলন দিয়ে। কিন্তু সরকার যখন বেশ সহিংসভাবে এটা দমনের চেষ্টা করল, তখনই পরিস্থিতি পাল্টে গেল। আন্দোলনটা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল, আর খুব দ্রুতই এটা প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হল। আর এর শেষটা হল ৫ই আগস্ট, সরকারের পতন। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন একটা গণ অভ্যুত্থান হলো? এর পেছনে কিন্তু বেশ কিছু গভীর কারণ ছিল। যেমন ধরুন, রাজনৈতিক অধিকার কমে আসা, ভিন্নমতকে পাত্তা না দেওয়া, লাগামহীন দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। যখন এই সবগুলো জিনিস একসাথে ঘটতে থাকে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে মানুষের ভরসা চলে যায়, তখনই কিন্তু অসন্তোষটা একটা বিস্ফোরক রূপ নেয়। তাহলে দেখুন, প্রাচীন জনপদ থেকে শুরু করে ঔপনিবেশিক শাসন, তারপর মুক্তিযুদ্ধ এবং একেবারে হালের গণ অভ্যুত্থান, কি বিশাল এক জার্নি। এই দীর্ঘ পথ চলার পর বাংলাদেশ এখন কিন্তু ইতিহাসের এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এত শত বছরের সংগ্রামের পর এই জাতির জন্য সামনে কি অপেক্ষা করছে?